আজকে ইনশাল্লাহ আমরা ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের দ্বিতীয় ক্লাস দেখব। তো যারা প্রথম ক্লাস দেখোনি তারা অবশ্যই প্রথম ক্লাসটা দেখে আসবা, কারণ ওখানে আমি কিছু বিষয় বলছিলাম অর্থাৎ এই সাবজেক্টের ভিতরে কি কি অধ্যায় আছে সেই অধ্যায়গুলো একটু টাচ দিয়ে আসছিলাম এবং কি কি করব সেটা আমরা বলে আসছিলাম। তো তো এখন আমরা ডেটা স্ট্রাকচারের ফান্ডামেন্টাল কিছু কোশ্চেন দেখব, যার মধ্যে অনেক কিছুই বলে আসছি। এখন আর একটু বিস্তারিত দেখব যাতে পরীক্ষার খাতায় ভালোভাবে অ্যান্সারটা দেওয়া যায়। তো দেখো এখানে ডাটা এবং ইনফরমেশন কাকে বলে, তোমরা দুইভাবে বলতে পারো, ডেটা অথবা ডাটা, যে কোনো একটা কিছু। ডাটা ও ইনফরমেশন কাকে বলে এবং এর পার্থক্য লিখো। তো এটার আমি বর্ণনা এখানে দিব না, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমি দিয়ে আসছি, তোমরা ওগুলো দেখে নিবা। তো এখন দেখি যে আমরা যে আসলে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম সাবজেক্টটা পড়তেছি, তো ডাটা স্ট্রাকচারটা কী আসলে জানা দরকার না? হ্যাঁ, আমরা কি দেখলাম গত ক্লাসে? ডেটাগুলোকে নিলাম, ডেটাগুলোকে একটা অর্গানাইজড বা সংগঠিতভাবে সুসজ্জিত করে রাখলাম। যেমন ওয়ান ডাইমেনশনাল অ্যারে ইউজ করছি, লিঙ্ক লিস্ট ইউজ করছি, টিরি ইউজ করছি, গ্রাফ ইউজ করছি, এইভাবে ডেটাগুলোকে রেখে দিছি। এটাকেই আমরা বলতেছি ডেটা স্ট্রাকচার। হ্যাঁ, এভাবে বললেও হবে, তবে একটা যদি সংজ্ঞা দেই, সংজ্ঞা আকারে দিলে কিভাবে দিব সেটা একটু দেখব। কোনো একটি সংগঠনে বা অর্গানাইজেশনে ডাটার যুক্তিমূলক বা গাণিতিক মডেল বা ফর্ম বা ডিজাইনকে ডাটা স্ট্রাকচার বলে। তোমাদের কাছে মনে হতে পারে যে এটা তো ভিন্ন রকম হলো না, আসলে ভিন্ন রকম না। আমরা গত ক্লাসে কী দেখলাম? ডেটাগুলোকে একটা অ্যারেতে সংগঠিত করলাম, ঠিক ওইটাই দেখো এখানে ওইভাবেই বলা আছে। একটা অর্গানাইজেশন, অর্গানাইজেশন মানে কি? একটা সংগঠন। তো একটা প্রতিষ্ঠান একটা সংগঠন না? আমরা যেই কলেজে পড়ে আসছি এটা একটা সংগঠন, প্রতিষ্ঠান। আমাদের নিজস্ব কোনো একটা প্রতিষ্ঠান থাকতে পারে, এটা একটা সংগঠন থাকতে পারে, যেমন কোচিং সেন্টারগুলো থাকতে পারে, একটা সংগঠন থাকতে পারে। বিভিন্ন ফ্রেন্ডগুলো একসাথে মিলে একটা সংগঠন তৈরি করছো, তো ওইখানে কি থাকে আসলে? প্রত্যেকটা ফ্রেন্ডের নাম থাকে, অ্যাড্রেস থাকে, তার সমস্ত বায়োডাটা থাকে, এবং ওই সংগঠনটার উদ্দেশ্যটা থাকে, মিশন থাকে, ভিশন থাকে। এই এভরিথিংগুলো তুমি কোথায় রাখবা? এই যে তথ্যগুলো হতে গেলে তো আগে ডাটা দরকার না? তো এই তথ্যগুলোকে তুমি কোনো না কোনোভাবে সাজিয়ে রাখবা। এই এমন একটা প্রক্রিয়ায় তাকে সাজিয়ে রাখবা বা গুছিয়ে রাখবা যেটা কখনো চেঞ্জ হবে না, সেটাকেই আমরা বলতেছি স্ট্রাকচার। যেমন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর ক্ষেত্রে যখন আমরা স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ পড়ছিলাম, তখন আমি বলে আসছিলাম না যে আমরা যে এখন স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজের যে কমান্ডগুলো দেখতেছি, তো কেন স্ট্রাকচার হচ্ছে? অর্থাৎ আমরা যে কমান্ডের মাধ্যমে ডেটাগুলোকে পিক আপ করে নিয়ে আসতেছি, ডেটাগুলোকে ফেলে দিতেছি, ডেটাগুলোকে একসাথে শর্টিং করতেছি বা মার্জিং করতেছি, যেটাই করি না কেন ডেটাগুলোকে তো আগে কোথাও রাখতে হবে, এবং এমন একটা ফর্মে রাখবো যেটা সবসময় ফিক্সড। সেটাকেই বলতেছি স্ট্রাকচার। আসলে ডেটাবেসটাই কিন্তু এই ডেটা স্ট্রাকচারের পরের ভার্সন বলতে পারো, যেটা যদি সহজ কথায় বলি। তো যারা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়ছো তারা ডেটা স্ট্রাকচারও খুব অনায়াসেই বুঝবা। ডেটা স্ট্রাকচারটা আর কিছুই না, ওখানে কিন্তু দেখো ডেটাবেসের ক্ষেত্রে আমরা ইনফরমেশন তৈরি করলাম কি ফরম্যাটে? একটা টেবিল ফরম্যাটে। আর ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে এটা হয়ে যাবে টু ডাইমেনশনাল অ্যারে। তো টু ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে আগে ওয়ান ডাইমেনশনাল অ্যারে তো রাখতে পারি, টু ডাইমেনশনাল রাখলে আমরা অনেক ডাটা একসাথে রাখতে পারি, এই এতটুকুই। তো এখন এইটাই বলতেছে যে একটা অর্গানাইজেশনের যে ডাটাগুলো, এই ডাটাগুলোকে আমি রাখবো। যেমন এইখানে দেখো এ নামক একটা অ্যারে ভেরিয়েবল, বি নামক আরেকটা ভেরিয়েবল, অ্যারে ভেরিয়েবল কিন্তু, যাদের সাইজ হচ্ছে 3 মানে 4, 0 থেকে 3, যাদের সাইজ হচ্ছে 4, 0, 1, 2, 3, এগুলো কি আসলে? এগুলো এক একটা কলাম। আর এখানে এ হচ্ছে একটা অ্যারে ভেরিয়েবল, কয়টা ভ্যালু রাখলাম এখানে? 4টা। ঠিক বি আর একটা অ্যারে ভেরিয়েবল, যার কলাম হচ্ছে কয়টা? 4টা। কয়টা ভ্যালু রাখছি? 4টা রাখবো। 110 সাইমা, 6 9 97 রংপুর। এখন দুইটাকে যদি আমি মার্কস করি তাহলে দেখো তো এইভাবে লেখা যায় না? যাবে? যাবে। আইডিটাকে প্রথমে লিখলাম নেম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, এটার পজিশন 0, এটা 1, এটা 2, এটা 3। এখন তুমি বলো তো এটা থেকে বোঝা যাবে না যে এটাতে আমি কি বুঝাইতে চাচ্ছি? এটাতে বুঝাইতে চাচ্ছি যে একটা স্টুডেন্টের ইনফরমেশন দেওয়া আছে, যার আইডি হচ্ছে 110, যার নাম হচ্ছে সাইমা, যার জন্ম তারিখ হচ্ছে 6 9 97, আর অ্যাড্রেসটা হচ্ছে রংপুর। তো ওই যে ডেটাগুলোকে নিয়ে যদি তুমি এইভাবে অর্গানাইজড না করো, তাহলে ডেটা থাকা না থাকা তো একই কথা। মাইক্রোসফট এক্সেস,
অথবা অরাকলে যখন আমরা এই টেবিলটা তৈরি করতে যাই তখন টেবিলের নাম দিতে হয়, ডেটাবেজের নাম দিতে হয়, প্রত্যেকটা ফিল্ড, এগুলো কি এক একটা কলাম না, কলামকেই তো আমরা ফিল্ড বলতেছি, প্রত্যেকটা ফিল্ডের টাইপ বলে দিতে হয়, লেন্থ বলে দিতে হয়, এগুলোকেই আমরা বলতেছি লজিক্যাল মডেল। আর গাণিতিক মডেলটা কি, গাণিতিক কি অ্যারাথমেটিক কাজ করবো না আমরা এটার উপরে, অবশ্যই ওখানে ওটা কি অন্তর্নিহিতভাবে থাকবে, এইটাকে এই জন্যই বলতেছি লজিক্যাল। ওটা কিন্তু আমরা দেখতেছি না, কিন্তু আমরা যখন ডেটাবেস ক্রিয়েট করে আসি তখন সেটাকে বলে দিয়ে আসি, জাস্ট কম্পিউটারের ভিতরে টাইপ করে দিয়ে আসি। তো ওগুলোই হচ্ছে আসলে লজিক্যাল, এগুলো হচ্ছে কি আমাদের ফিজিক্যাল। তো জাস্ট এটাই যে অর্গানাইজেশনে ডেটার যৌক্তিক বা গাণিতিক মডেল যেটা হবে সেটাকেই আমরা বলতেছি ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, একটা নন লিনিয়ার। লিনিয়ার তো বললাম যে ধারাবাহিকভাবে থাকবে, গত ক্লাসে বলেছিলাম। আর নন লিনিয়ারটা হচ্ছে ধারাবাহিকভাবে থাকবে না। অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক এবং কিউ লিনিয়ার ডেটা স্ট্রাকচারের উদাহরণ, আর নন লিনিয়ারের ক্ষেত্রে গ্রাফ এবং ট্রি। তো তোমরা এইটুকু দিতে পারো, নাও দিতে পারো, এটা না দিলেও চলবে, এইটুকু দিলেও হবে। তো এখন দেখো ডেটা স্ট্রাকচার, এটা একটা ডেটা স্ট্রাকচার হলো না, ডেটাগুলোকে ছড়াই ছিটানোভাবে ছিল, যেমন এইভাবে থাকলো আইডি, তারপরে হচ্ছে 110, তারপরে থাকলো নেম, এরপর থাকলো অ্যাড্রেস। এই যে এইখানে অনেকগুলো ডাটা, এই ভিতরের ডাটাগুলো ছড়াই ছিটানোভাবে থাকলো, তখন আমরা কি করলাম, ওটাকে ধরে নিয়ে আসে একটা ফরম্যাটে নিয়ে আসলাম, তখন এটাকে আমরা বলতেছি ডাটা স্ট্রাকচার, কারণ এগুলো এক একটা হচ্ছে ডাটা, আর এটা তখন হয়ে গেলো কি একটা স্ট্রাকচার, একটা ফ্রেম দাঁড় করাইলাম। তো এই ডেটা স্ট্রাকচারের ভিতরে আমরা কি কি অপারেশন সম্পন্ন করতে পারি, অবশ্যই কি করতে পারি, ট্রাভার্সিং করতে পারি। এইখান থেকে শুরু করব আইডি, নেম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, এরপর 110, সাইমা, 6997 রংপুর, এরপর যদি আরও থাকে আরও, এটাকে আমরা বলতেছি ট্রাভার্সিং, অর্থাৎ প্রত্যেকটা লোকেশনে আমরা পৌঁছাবো। এরপরে বলতেছি সার্চিং, আমরা এখন দেখবো যে এই ডাটা স্ট্রাকচারের ভিতরে 6997 নামে কোনো ভ্যালু আছে কি না। তাহলে প্রথমটাতে দেখবো না, এটাতে নাই, পরেরটাই নাই, পরেরটাই নাই, এখানে আছে। তো এখানে আছে, তাহলে এর পজিশন কত, এর পজিশন, এইটাকে আমরা ডিনোট করতেছি কি এ এবং বি দ্বারা। আর যদি 2 ডাইমেনশনাল অ্যারে ধরি তাহলে এর পজিশন হবে 0, এর পজিশন হবে 1, অর্থাৎ এটা হবে রো 1 আর এটা হবে রো 2। যদিও আমরা ইন্ডেক্সিংটা করি 0 থেকে, তাহলে এর পজিশনটা কত হবে, প্রথমে দেখবো হচ্ছে রো কত, বি, আর কলাম কত, কলাম হচ্ছে 2। তাহলে বি এর পরিবর্তে কত লিখবো আমরা, এই বি 1 লিখবো, 1 এবং 2, এটাকে আমরা বলতেছি সার্চিং। আর ইনসার্টিং কি, এই ইনসার্টিং হচ্ছে এর পরে আমি আরও কিছু ইনসার্ট করি এখানে, এবার দিলাম এজ 24 দিলাম, অথবা 23, এটাকে ইনসার্ট বলতেছি। ডিলেট কি, এটা ফেলে দিলাম এখন। এরপরে কী করলাম, শর্টিং করলাম। তো শর্টিংয়ের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখো, এখানে আমার আরও 4টা ফ্রেন্ড আছে, ফর এক্সাম্পল আরও 4টা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের ইনফরমেশান আছে। যেমন ধরো আপেলের ইনফরমেশান আছে, মাসুদের ইনফরমেশান আছে, জিয়ার ইনফরমেশান আছে, আর বাকি একটা ফ্রেন্ডের কথা বাদ দিলাম। তাহলে টোটাল এখানে কয়জনের ইনফরমেশান আছে, 4 জনের। তাহলে এরপরে কে বসবে, মাসুদ বসবে, তারপরে কে বসলো, এরপরে কে বসলো, আপেল, তারপরে মাসুদ, তারপরে জিয়া, এই তো। তাহলে তুমি যদি শর্টিং করো তাহলে কে প্রথমে আসবে, প্রথমে আপেল আসবে, তারপরে মাসুদ আসবে, তারপরে সাইমা আসবে, তারপরে আসবে জিয়া, এটাকে বলতেছি আমরা শর্টিং। আর মার্জিং কি, এরকম, এটা আসলে কি আমাদের একটা ডাটা স্ট্রাকচার। আরও একটা অন্যভাবে বলতে পারি, কি বলতে পারি, 2 ডাইমেনশনাল অ্যারে। তো এই ধরনের 2টা 2 ডাইমেনশনাল অ্যারেকে আমরা একটা 2 ডাইমেনশনাল অ্যারেতে মার্জ করব, তখন আমাদের আসবে হচ্ছে মার্জিং। তো এই অপারেশনগুলো অবশ্যই এই ডেটা স্ট্রাকচারের উপরে সম্পূর্ণ করা যায়, এবং খুবই ইম্পর্টেন্ট, এটা প্রশ্নে আসার মতো। আর লিনিয়ার এবং নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার কাকে বলে তো বললামই। এখন ডাটা স্ট্রাকচারের ব্যবহারটা দেখাও, এবং ডাটা স্ট্রাকচার কেন দরকার হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। তো ব্যবহারটা কোথায় কোথায় ব্যবহার করব, এই যে ডেটাবেসে ব্যবহার করব আমরা, এটা তো ডেটাবেস না, ডেটাবেসের ভিতরে তো অসংখ্য টেবিল থাকে, এটা তো আমরা একটা টেবিল দেখাচ্ছি, স্টুডেন্ট টেবিল। এরপরে গ্রাফিক্স ডিজাইনে ব্যবহার করব, নিউমেরিক্যাল অ্যানালাইসিসে ব্যবহার করব, ইন্ডেক্সিং সার্ভিস প্রদানে ব্যবহার করব, এবং অধিক সংখ্যক ডেটা নিয়ে কাজ করতে আমাদেরকে এটা দরকার হবে। আর ডেটা স্ট্রাকচার কেন দরকার হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পড়তে হবে, কিন্তু এটা না পড়লে কিন্তু হবে না। বিভিন্ন ধরনের সমস্যার সমাধানে দ্রুত, বা আমরা এইভাবে বলতে পারি, বিভিন্ন ধরনের সমস্যা দ্রুত সমাধানের জন্য ডেটা স্ট্রাকচারটা ব্যবহার হয়।
প্রোগ্রাম যাতে খুব সহজে বোঝা যায় এই জন্য আমাদের এটা মেনটেন করা সহজ, এই জন্য আমরা ডেটা স্ট্রাকচার পড়ব। প্রোগ্রামের টুলস হিসেবে এটা কাজ করার জন্য ব্যবহার হয়। রিয়াল ওয়ার্ল্ড ডেটা স্টোরকে কী করবো আমরা কন্ট্রোলিং করার জন্য ডেটা স্ট্রাকচার আমাদের ব্যবহার হয়। আর একটা দিতে পারো রিয়াল ওয়ার্ল্ড অবজেক্ট মডেলিংয়ের জন্য আমরা এই ডেটা স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। তো ডেটা স্ট্রাকচার এর উপরে এই কয়েকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। একটা হলো প্রথমে এরকম থাকতে পারে যে ডেটা স্ট্রাকচার কী, কত প্রকারের কী কী, ডেটা স্ট্রাকচারের অপারেশনগুলো, এই যে এটার উপরে আমরা কী কী অপারেশন করতে পারি, লিনিয়ার নন লিনিয়ার কাকে ব্যবহার কী, আর একটা হচ্ছে আমাদের কেন দরকার। এছাড়া আর একটা কোশ্চেন আসে স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, এদের কিছু অপারেশন থাকে। এই অপারেশনগুলো আমাদের জানা খুবই খুবই জরুরি এবং এটাও খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা এটা একটু দেখে নিবা। এখানে আমি আসলে লিখতে পারতেছি না, যদি দেখো যে এই কোশ্চেনটা পড়ে নিবা যে স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, গ্রাফ, ট্রাভার্সিং মেথডের অপারেশনগুলো লিখো। স্ট্যাকের ক্ষেত্রে কী কী হতে পারে, ইনসার্ট হতে পারে, ইনসার্ট হওয়াটাকে পুশ বলে, ডিলেট হওয়াটাকে পপ বলে, এবং ডিলেট করতে করতে দেখলা যে একদম ফাঁকা। আমরা স্ট্যাক এবং কিউ যখন পড়াবো তখন দেখাবো। আচ্ছা, আমি এটা নেক্সট ক্লাসে আলোচনা করবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।